দুর্দান্ত রূপবতী গুণবতী ৭ জন নারী আছে। হ্যাঁ, আর আপনি একজন, মোট 8 জন। আমি একজন মোট 8 জন। তখন লক্ষ্মী মেয়েকে কে কতজন পছন্দ করতো? এগুলো তো এগুলো থাকে না, এগুলো খুব আছে, কি কথা। ঠিক আছে, সুযোগ এলে যাত্রাতে অভিনয় করবো। হ্যাঁ, র্যাম্পে হাঁটা নিয়ে সরব রুনা খান। কি আমি ভাই হ্যাঁ তাকে বলা যাবে না, আপনার টপ সিক্রেট থাক, বলা যাবে না, তাহলে আবার বেরিয়ে যাবে, আবার সমস্যা নেই। আজ আমার মাঝে এই শোতে এমন একজন স্টার রয়েছেন যার গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে বলে রাখি তিনি এমন একজন অভিনেত্রী যিনি চরিত্রের জন্য কোনো ছাড় দেন না। বৈচিত্র্যময় চরিত্র, ভিন্ন ধর্মের চরিত্র তাকে সবসময় টানে, এবং তিনি এত দীর্ঘ সময় এখনও তার চরিত্রের জন্য, তার গল্পের জন্য এবং নিজস্ব অভিনয় গুণে এখনও সবার মাঝে সমাদৃত। তিনি আজকে শোতে এসেছেন। তিনি এখনও চিরতরুণীই বলবো আমি, সবাই তাকে সেভাবেই জানে, দেখছে এখনও। তিনি আমাদের মাঝে রয়েছেন, রুনা খান। কি অবস্থা আপা? ভালো, কেমন আছেন? ধন্যবাদ। অবশ্যই, আসলে আপনি এটা ডিজার্ভ করেন যে এত দীর্ঘ সময় আপনি এখনও আমাদের মাঝে একটা উদাহরণ হিসেবে রয়েছেন। আপনি মানে অনেক সুন্দর করে বললেন, অনেক বাড়িয়ে বললেন। অনেকেই আছেন আমাদের আশেপাশে, আরও অনেকেই আছেন ভীষণ সুন্দর আছেন, ভীষণ সুন্দর কাজ করছেন, অনেকেই আছেন। অনেকে আছেন, তার মাঝে আপনি একজন। এই জন্য আজকের শোতে শুধু আপনাকে নিয়ে বলবো, এবং আজকে স্টার গল্প আপনার মতো স্টারকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রুনাপা, আমি জানি আসলে আপনি আজকে অনেক কথা হবে, তার মাঝে আমি একটু আপনার নতুন কাজের কথা বলবো। আপনি যৌনকর্মী ক্যারেক্টার করেছেন, এবং সেই ক্যারেক্টারটা আমরা দেখেছি ফিল্ম ফেস্টিভ্যালে, যেটা এখনও প্রেক্ষাগৃহে আসেনি। টোটাল সারাটা কেমন ছিল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটা নিয়ে? দুটো প্রদর্শনী হয়েছে। আমরা সবাই জানি যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 11 জানুয়ারি থেকে 19 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে 15 জানুয়ারি জাতীয় জাদুঘরে আর 19 জানুয়ারি নর্থ সাউথ অডিটোরিয়ামে নীলপদ্ম সিনেমাটার দুটো প্রদর্শনী হয়েছে। যে প্রশ্নটা আপনি করলেন যে কেমন সাড়া পেয়েছি, সত্যি বলতে অভূতপূর্ব সাড়া পেয়েছি, যেটা আমরা দেখেছি আর যেটা হ্যাঁ অভূতপূর্ব শব্দটা আমি এই জন্য ব্যবহার করলাম যে পান্থ ভাই, আমরা যারা আসলে এ জায়গায় কাজ করি তারা আমরা ভেতরের বাস্তবতাটা জানি, যে খুব জীবনধর্মী ছবির ক্ষেত্রে আমরা বাজেট বলি বা সার্বিক সমর্থন বলি, সুবিধা বলি, সেভাবে পেয়ে উঠি না। তো যখন একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এরকম সিনেমা তৈরি করেন, সেটা যেমন পেয়ে উঠি না, সেরকমভাবে ঠিকঠাক মতো সিনেমাটা অনেক সময় দর্শকদের কাছে পৌঁছায়ও না। হ্যাঁ, প্রেক্ষাগৃহের মানে একটা ব্যাপার থাকে, আপনি জানেন জটিলতা যেটা। হ্যাঁ, জটিলতা যেটা, কারণ এরকম জীবনধর্মী ছবির ক্ষেত্রে আমরা আসলে খুব বেশি দর্শক এখনো তৈরি করে উঠতে পারিনি। এটা হচ্ছে বাস্তব চিত্র। তো সেই জায়গা থেকে জাতীয় জাদুঘরের পুরো শোটা হাউসফুল। আপনার পেছনে আমি ছিলাম, সবাই ছিল এবং দেখেছে, এবং আপনার যে চরিত্রের ভিতর গভীরতার মধ্যে ডুব দেওয়া, এটা যে বরাবরই একটা অনন্য একটা বিষয়, এটা আসলে আমরা সবাই বলা বলি করছিলাম। না না, এটা আপনি আমার প্রতি খুব বেশি কি বলবো সহানুভূতি। না না, আমি যে যোগ্য তাকে ওটা বলি, এবং আপনি জানেন আমি সেটাই বলি। কেবল শুরু হলো আপনার সাথে গল্প, স্টারের গল্প কখনো শেষ হয় না, অনবরত চলতেই থাকে। আমি জানি আরো অনেক গল্প হবে, কিন্তু আমি আরেকটু হালকা করতে চাই। একটা সিগমেন্ট আছে অন্ধ তীরন্দাজ। ধরেন আমি আপনাকে সামনে কিছু ঝুড়ি দেবো, আপনার চোখটা বাঁধা থাকবে, হ্যাঁ, আপনি ওইখান থেকে পছন্দ করে বলবেন কোনটার কি নাম। আচ্ছা, রুনাপা, আপনার চোখটা বেঁধে দেওয়া হবে। অন্ধ তীরন্দাজ। তারপর দেখি একটু উঠেন। উঠে যাবো। আমরা আমাদের সব উপকরণ নিয়ে আসছি, আপনার বলতে হবে কোনটা কি। আমি তাহলে যাই। হাতে ইয়ে করব, হ্যাঁ, হাতে দেখে হাতে নিয়ে তবে বলতে পারবেন। এই যে দিলাম আপনার সামনে। আচ্ছা, মানে একটা একটা করে নেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে, এটাকে বলে শালগম। বাবা, এটা অনেকেই পারছিল না। এইটা পেয়ারা সম্ভবত, না ভয় পেয়ারা নয়, ও একটু নরম না, তাহলে তো কমলা লেবু।
কমলা বা মালটা এরকম কিছু হবে। একটা বলতে হবে, যে কোনো একটা বলতে হবে। আরে ভাই, কমলাও এমন হয়, মালটাও এমন হয়। না, আপনি কোনটা বললেন সেটা না, ফার্স্টেরটা? মালটা। আচ্ছা, পাস পাস। তারপরে দেখি এটাকে কি বলে। এটা অবশ্য সহজ, লেবু। হ্যাঁ, গুড। এটা রান্না করে বোঝা যাচ্ছে, হ্যাঁ রান্না করে বোঝা যাচ্ছে, পুরো পাকা রাঁধুনি। এটা এটা হয় মূলা নয় গাজর, মূলা সম্ভবত, মূলা। পাস। বাবা, পেরে যাচ্ছে। মানে আপনি যে কি ছিলেন, আপনি তো। এটা ক্যাপসিকাম। বাহ, রান্না বান্নায় পারদর্শী। এটা আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি রে ভাই, দর্শক আমার সামনে অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গাজর, এটা গাজর, গাজর শক্ত। হ্যাঁ বাহ বাহ, একবারে পুরো মিলে যাচ্ছে। এটা আপেল। এটা আপনার মতো। এটা পেঁয়াজ। এটা ছাড়া হয় না। পেঁয়াজ। হ্যাঁ। এটা না, এটা কি মিষ্টি আলু না, একটু লম্বা। দেখা যাক। আচ্ছা, এটা দাঁড়ান, এটা তো আমাকে কনফিউজ করে দিল, কি এটা বুঝতে পারছি না। দেখা যাক 100 পুরা, মানে পাকা রাঁধুনি। আমার মনে হচ্ছে যে না, এটা মিষ্টি আলুই, এটা মিষ্টি আলু। পাক্কা না, মিষ্টি আলুর তো দুই মাথায় এমন কি থাকে। না 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 না, এটা হচ্ছে শসা টসা টাইপের কিছু। ও মাই গড, মানে আর শেষ, আর কিছু নাই, আর কিছু নাই। তো পুরো দেখেন, পুরো সবগুলো কারেক্ট। এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে আসলে যারা রান্না বান্না করে তাদের আসলে এগুলো সম্পর্কে ধারণাটা কিন্তু পরিষ্কার। এবং রুনাপা যে রান্না করতে মানে ভালো না রাঁধুনি বোঝা গেছে। কবে দাও এভাবে যে ভুল তথ্য ছড়ায়, আমি মোটেও কোনো ভালো রাঁধুনি না। তাহলে তবে আমি বড় হয়েছি মফস্বলে, ঠিক আছে। আমি আসলে সারা জীবন শুধু এই জিনিসটা ছাড়া, এটাকে আমি ঢাকায় এসে চিনেছি। তার আগ পর্যন্ত আর এগুলো যা সব আমাদের বাড়িতে হতো, আমার মা চাষ করতেন প্রতি। এটা ছাড়া, এই ক্যাপসিকাম আর এই মালটা ছাড়া। শালগম কিভাবে পারলেন? অনেকে পারে না। সব আমাদের বাড়িতে হতো, মানে আমার মা শাকসবজি এই সব কিছু, ওই দুটো আপনি তো সবই পেয়ে গেলেন, মানে 100%। আর আপেল ছাড়া, এই তিনটা জিনিস ছাড়া সব আমাদের বাড়িতে হতো। আসলে রুনাপা, আসলে আপনি বস গামছাটা আমি গামছাটা নিয়ে যাই, আমি এটা ফেরত দিয়ে আসতেছি, আমি ফিরে আসছি। যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, কারণ আমাদের গল্প এখন শেষ হয়নি। আর নীলিমা প্রেজেন্টস আমাদের স্টার গল্পের আজকে অতিথি রুনা খান। আমরা দেখলাম যে আসলে তিনি মানে এতটা শার্প, এবং আমি জানি আপনি মনে হয় তুখোড় ছাত্রী ছিলেন। সবাই পারবে ভাই, এটা খুব সহজ একটা জিনিস। আপনি আমাকে খুব আটকে দিতে পারতেন যদি আমাকে ধাঁধা ধরতেন, আমি একদম ধাঁধা দিব আজকে। না না না, আমি পারি না, আজকে কাটাই দিব, আমি আটকে দিব, আজকে আটকে দিব, ধাঁধা দিব। আচ্ছা রুনাপা, আমরা যেই গল্পে যাচ্ছিলাম, আপনি অনেক ভালোবাসার মানুষ, অনেক ভালোবাসে, কিন্তু আপনাকে হেটার্সের সংখ্যা অনেক বেশি, যেটা আমরা ফেসবুকে পাই। এবং আপনার নিজেকে নতুনভাবে উপস্থাপন করার ক্ষেত্রে হোক বা সামনে আসা হোক, বিভিন্ন ক্ষেত্রে আপনার সমালোচনার মুখোমুখি হন, এবং সেটাকে আপনি পাত্তাও দেন না, কিন্তু আপনি কাজ করে যান, ভালো কাজ করে যান। এই সমালোচনাটাকে আপনি কিভাবে দেখেন, একটু ব্যাখ্যা করবেন কিনা? এটার আমার কাছে আসলে খুব সহজ একটা ব্যাখ্যা আছে, যেটা হচ্ছে যে আমি তো বলি যে আমি পেশাগত অভিনয় জীবন শুরু করেছিলাম সিসিমপুর দিয়ে 2005-এ। তো 2005 থেকে শুরু করে আজকে 2025, 20 বছর কিন্তু দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে আমাকে নিয়ে যত আলোচনা হয়েছে, যত প্রশংসা, যত সমালোচনা, সবই আমার কাজ নিয়ে। তো আমি এটাকে আসলে খুব দারুণভাবে দেখি। হ্যাঁ, কারণ যখন একজন অভিনেতা বা মডেলের কাজ নিয়ে আলোচনা সমালোচনা থাকে, তার মানে আসলে তিনি কাজটাই করছেন। আমাকে কিন্তু, আমি যেটা বলতে চাইছি, কাজ ছাড়া আমার ব্যক্তি জীবন বা আমার অন্য কোনো কিছু নিয়ে, সো কাজটা নিয়ে তো শুধু প্রশংসা থাকলে কেমন হবে পান্থ ভাই? শুধু প্রশংসা থাকলে তো জিনিসটা একতরফা হয়ে গেল। আমি যারা আমার কাজের প্রশংসা করেন তাদের প্রতি আমার যেমন ভালোবাসা, যারা আমার কাজের সমালোচনা করেন তাদের প্রতি আমার তার চাইতে আরও বেশি ভালোবাসা। কারণ সমালোচকদের সমালোচনা থেকে আসলে আমি নিজেকে শুধরাবার, সংশোধন করবার জায়গাটা পাই। হ্যাঁ, আর এটা কি আসলে মানুষের মেনে নেওয়ার মতো ক্ষমতা হয়নি? ফিরেছেন, কামব্যাক করেছেন খুব সুন্দরভাবে, নিজেকে উপস্থাপন করছেন, নিজের সম্পর্কে একটু সচেতন হচ্ছেন, এই যে নিজেকে বোঝাচ্ছেন, দেখাচ্ছেন, এই বিষয়টাকে মানুষকে মেনে নিতে পারে না। না, এটারও একটা আমি আসলে একটু সবসময় চেষ্টা করি যে আমরা তো সবাই নিজের জুতোটা পরি,
অন্যের জুতোটা আমরা কখনো পরার চেষ্টা করি না। তো আমি একটু চেষ্টা করে দেখি অন্যের জুতো পায়ে দিয়ে দেখতে কেমন লাগে। যেমন আমাকে নিয়ে গত ৩-৪ বছরে দর্শকদের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু আমি খুব ভালো বুঝি। কারণ ২০০৫ থেকে শুরু করে ২০২০ পর্যন্ত আমাকে যেমন চরিত্রে দেখা গেছে, সেটা আপনি অভিনেতা হিসেবে বলেন বা মডেল হিসেবে বলেন, মানে মঞ্চ, টেলিভিশন, সিনেমা, ওটিটি এবং বিজ্ঞাপন চিত্র। কিন্তু এই গত ১৫ বছরে, ৫ থেকে ২০, গত ১৫ বছরে সাধারণ দর্শকদের কাছে আমার যে চরিত্রগুলো সবচাইতে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, সিসিমপুরের সুমনা বা গ্রামীণ ফোনের অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের অরূপা, বা আমার টেলিভিশন নাটকগুলো, বা আমার সিনেমা হালদা, ছিটকিনের চরিত্র, বা শেষ পর্যন্ত ফ্যামিলি ক্রাইসিস, প্রতিটি চরিত্রই খুব পাশের বাড়ির মেয়ে চরিত্র টাইপের। হ্যাঁ, মানে নিজের খুব কাছের মানুষ, নিজের ঘরের মেয়ে। বা ফ্যামিলি ক্রাইসিসের সালমা হচ্ছে নিজের বাড়ির বউ। তো যেটা আমি বলতে চাইছি যে একজন অভিনেতা বা মডেল হিসেবে তো আসলে আমি নানা রকম চরিত্রে, নানা রকম লুকে নিজেকে দেখতে চাইবো, আবিষ্কার করতে চাইবো। সেই স্বাধীনতাটা যেমন আমার আছে, এবং আমার কাজ কোনটা দর্শকদের ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না, সেটা জানাবার স্বাধীনতাও তাদের আছে। কিন্তু আমি একটা আশ্চর্য হলাম রুনা আপা, যে বিবি রাসেল, যিনি ফ্যাশন আইকন বলা হয়, আপনাকে নিয়ে লেখা একটা, মানে আপনার রিসেন্ট যে আর্কা ফ্যাশন, আপনার যে ক্যাটওয়ার্ক বা আপনি শো স্টপার ছিলেন, সেটা সে শেয়ারও করেছে। অনেকে মানে এটা নিয়ে অনেক সমালোচনা করতেছে, উনি এটাকে হয়তো সমর্থন করছে যে না, এরকম করা উচিত হয় না, এই পোশাকটা যায় না। আমি এটাকে বলবো না, আপনার কোনো বক্তব্য আছে কিনা এই বিষয়ে? আমি আসলে যেটা বলতে পারি কি, র্যাম্প মডেল হিসেবে আমি কিন্তু মাত্র 3টা কাজ করেছি। প্রথমে আমি মাহিন খানের শো স্টপার হিসেবে র্যাম্পে হেঁটেছি, তারপর খাদি ফ্যাশন উৎসবে, তারপর সৌমিন আফরিনের শো স্টপার হিসেবে ঢাকা ফ্যাশন ডেতে, এবং আরকা ফ্যাশন উইকে তানহা শেখের শো স্টপার হিসেবে। আসলে তানহা শেখ তরুণ একজন ডিজাইনার, সে তার ভাবনা, তার সৃষ্টিশীলতা এবং আরকার এবারকার থিমটাই ছিল মূলত, আসলে আরকার টার্গেট অডিয়েন্সটাই হচ্ছে মানে জেনজি, মিলেনিয়াল, এই প্রজন্ম, মানে যাদের বয়স আসলে 20 থেকে 40, এই প্রজন্মটাই হচ্ছে ওদের। থাকে না যে প্রতিটা কাজের একটা মানে টার্গেট শ্রেণী থাকে, তো এটা একটা ব্যাপার। এবং আরকার আসলে প্ল্যানটাই ছিল এরকম, ডিজাইনারদেরকেও তার ওই অর্গানাইজেশন থেকে তাদের এমন প্ল্যান ছিল যে ব্রেক দ্য বাউন্ডারি, ঠিক আছে। কিন্তু তারা প্রত্যেকে, এবং 3 দিন যে শো হয়েছে, 3 দিনেরই থিম ছিল যে এই থিমে, যেমন শেষের দিন সাস্টেইন। আমি খুবই উপভোগ করেছি কাজটা করতে, এবং আমার ভীষণ ধন্যবাদ যে তানহা তার শো স্টপার হিসেবে আমাকে ভেবেছে। আমি যেটা বলতে চাইছি যে আমি তো আসলে র্যাম্প কিন্তু আমার কাছে একটা নতুন জায়গা আবিষ্কার করার মতো। হ্যাঁ, মাত্র 3টা কাজ করেছি, 3 জনের শো স্টপার হিসেবে হেঁটেছি। তো হ্যাঁ, আমার তো ভুল থাকতেই পারে, এবং তারা যারা বিজ্ঞজন, তারা অবশ্যই তাদের যেটা মনে হবে বা হয়েছে সেটা বলতে পারেন। তবে ডিজাইনারের ব্যাপারে আমি বলতে পারি যে সে আসলে তার পোশাকটা কিন্তু একেবারেই আমাদের দেশি ম্যাটেরিয়াল দিয়ে তিনি তার ভাবনা, মানে ফ্যাব্রিকের ভাবনা, তার আর্টের ভাবনা, সব কিছুই তিনি শেয়ার করেছেন। তো এই তো নতুন একজন মানুষ কাজ করছে, হয়তো আস্তে আস্তে। আর আমার ক্ষেত্রেও আমি বলবো, র্যাম্পে আমি একেবারেই নতুন, আমি শিক্ষানবিশ, হয়তো আস্তে আস্তে শিখে যাব। রুনা, ভালো কথা বলেছেন, এবং এই মেসেজটা বা এই কথা বক্তব্য সবার জানা উচিত ছিল। আজকে রুনা আপা খোলাখুলিভাবে বলে ফেললেন, এবং দর্শকরা আশা করি বুঝতে পারবে। অনেকে আপনি যেরকম কাজ করে আলোচিত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন, অনেকে না কাজ করে, কাজই করছে না, কিন্তু সামনে অকাজে তারা বা ভাইরাল হচ্ছে, অনেক কিছু করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এক্ষেত্রে আপনাদেরও কিন্তু একটু দায়িত্ব আছে। না, আমার দায়িত্ব আছে, এবং দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে চাই যে যারা গণমাধ্যম কর্মী, বিনোদন সাংবাদিক যারা, তারাও যদি অভিনেতা অভিনেত্রীদের বা গায়ক গায়িকা, মানে যে সেক্টরে কাজ করেন, যেই ক্ষেত্রে কাজ করেন, তার কাজের খবরটার প্রতি বেশি গুরুত্ব দেন, তাহলে হয়তো এই প্রবণতা আস্তে আস্তে চলে যাবে। আমরাও চাই যে আমরা নিজে সচেতন হই, ভালোভাবে তুলে ধরি, পজিটিভলি তুলে ধরি সবকিছু। এই যে ফ্যাশন মডেল হিসেবে আমি কাজ করছি, যখন গণমাধ্যমগুলো, সেই ধরেন আমি তো আমার
মানে ছবি পোস্ট করছি একবার, একটা ফ্যাশন মডেল হিসেবে শ্যুট করার ছবি আমি একবার পোস্ট করছি, সংবাদ মাধ্যমগুলো একাধিকবার সেগুলো নিয়ে নিউজ করছে, কিন্তু সেখানে কোথাও তারা উল্লেখ করছে না যে এটা প্রফেশনাল কাজ। আমি কিন্তু প্রতিটি কাজ মানে গত 3 বছরের যতগুলো ছবি আমার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে তার আপনি যদি অ্যাভারেজ করেন 5% কাজ ছবিও হবে না যেটা আমার ব্যক্তি জীবন, আচ্ছা, মানে আমার পরিবার, ব্যক্তি জীবন। 95% হচ্ছে আমার কাজ, হয় অভিনয়, হয় অভিনেতা হিসেবে কাজ, নয় মডেল হিসেবে কাজ। এবং আরও একটা মজার বিষয়, ধরেন আমি একটা বোধ করেছি, বোধের পোস্ট আমি 20 বার দিচ্ছি, আপনাদের বোধের নিউজ করার ব্যাপারে যত আগ্রহ, বা আমি বিএসআরএম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, 2 বছর ধরে বিএসআরএম এর আমি বিজ্ঞাপন চিত্র পোস্ট আমি 10 বার দিচ্ছি, সেটার নিউজ করার ব্যাপারে আপনাদের মানে আপনাদের বলতে আমি সংবাদ মাধ্যম যত আগ্রহ, তার চাইতে অনেক বেশি আগ্রহ আমার ফ্যাশন মডেল আমি সেই ছবি নিয়ে নিউজ করার ব্যাপারে। আমার কথা হচ্ছে অবশ্যই নিউজ করেন, কিন্তু নিউজটার মধ্যে ঠিক তথ্যটাও পরিবেশন করেন যে এটা ওই ডিজাইনারের। এবং এটা আমি এই জন্য বলি যে ফ্যাশন মডেল হিসেবে আমি একদিন সময় দিই, এবং এই হাউসেও আমি একটা শ্যুট করেছি একটা ম্যাগাজিনের কভার মডেল, হ্যাঁ গ্ল্যামার্সের কভার মডেল। আমি কিন্তু একদিন সময় দিয়েছি। আমার কস্টিউম করেছে যে ডিজাইনার বিশ্বজিৎ, ও ওই কস্টিউমের পেছনে 15 দিন সময় দিয়েছে। বা প্রতিটি আমি যখন আর্নির মডেল হয়ে শ্যুট করেছি, তাসমিত আর্নি, আমি শ্যুট করেছি একদিন। ওই ডিজাইনার, ওই ফটোগ্রাফার বা ওই মেকআপ আর্টিস্ট, ওরা ওই লুকগুলোর পেছনে 10 দিন 15 দিন থেকে কাজ করছে। তো যখন এটা তো একটা পেশাগত কাজ, তো শুধু আমার চেহারাটা চেনা বলে আমাকে নিয়ে অ্যাকশন ইউজ হবে, কিন্তু যে ডিজাইনার 1 মাস ধরে কাজ করছে তার নামটাও উল্লেখ করা হবে না। আর মোড়কটা এমন দেয়া হচ্ছে যে উনি মানে ব্যক্তিগত কাপড়, এটা তো না জিনিসটা। তো এখানে তো একটা দায় আছে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, সো এই মানে আমার কথা হচ্ছে পেশাগত কাজটাকে, এবং আমি নই শুধু, এই ডিজাইনারদের মডেল হয়ে আমার দেশের আমার থেকে সিনিয়র সহকর্মীরাও কাজ করছেন, আমার থেকে জুনিয়র সহকর্মীরাও কাজ করছেন, সবারটা নিয়ে নিউজ করো এবং ডিজাইনারদের ক্রেডিটটা দাও, কারণ এটা পেশাগত। আমি আপনাকে এই সব কিছু অ্যাপ্রিশিয়েট করছি এবং আশা করি আমার দিক থেকে থাকবে, আমি এটা প্রমিস করে থাকি। আপনি বারবার বলছেন ধাঁধা আমার হবে না, ধাঁধা হবে না, কিন্তু আমার মনে হয় হবে। দেখেন খুব সুন্দর, এবং এটা আপনার দিকে যায়। নয়নে নয়নে থাকে, দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে, নয়নের কেউ নয়। চশমা। নয়নে নয়নে থাকে, দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে, নয়নকে সুন্দর, নয়নের কেউ নয়। নয়ন কাজল। গুড। এই দেখেন বললাম না আপনার আইকিউ। আর সবচেয়ে পছন্দের মানে মেকআপ, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে মেকআপের কোন জিনিসটা আমার সবচেয়ে পছন্দের, সেটার উত্তর হচ্ছে দেখেন আপনি কত সুন্দর ধাঁধা পারেন। মানে কে বলে কাজল, আচ্ছা সবাই আপনি কাজল হতে চায়। আমাকে কাজল লতার কালি করো। পেট ভরে না তবু খায় সকল প্রাণী, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম জানে। পেট ভরে না তবু খাই সকল প্রাণী। আপনি কে বলছে আপনি বলেন তো? আপনি লেটার মার্ক ছিল, স্টার মার্ক? হ্যাঁ, গ্রেডিং তো গ্রেডিংও না। ও হ্যাঁ হ্যাঁ কি আমি ভাই হ্যাঁ আগে বলা যাবে না, আপনি টপ সিক্রেট থাক, বলা যাবে না, তাহলে আবার বেরিয়ে যাবে, আবার সমস্যা নেই। এটাও হইছে, কিন্তু এগুলোর সাথে পড়াশোনার সম্পর্ক নেই। আমি ধাঁধা পারি, তারপরেও মানে আইকিউটার ব্যাপার থাকে। আর পরেরটা যাই। বর্ষাকালে 3 অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়। বর্ষাকালে আয়েশ করে 3 অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়। কাটলে মাথা, মানে সামনের অংশ কেটে ফেললে সুন্দরীদের হাতে উঠে যায়। বুঝতে পারছি না এটা মাথা। বর্ষাকালে 3 অক্ষরে আয়েশ করে সবাই খায়। আম। বর্ষাকালে না, বর্ষাকালে কি খায়? বর্ষাকালে আমরা সাধারণত কি খেতে খুব পছন্দ করি? বর্ষাকালে বর্ষাতে কি খেতে পছন্দ? খিচুড়ি। হ্যাঁ 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 পারছেন। আবার খিটা কেটে দিলে পারে হ্যাঁ হ্যাঁ চুরি হয়ে যায়। হ্যাঁ হয়েছে। মানে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। লাস্টেরটা, হারিয়ে গেলে খুঁজতে থাকে, পেলে পকেটে নাও না,
এমন কি আজব জিনিস তাই একটু ভেবে কও না? এটা খুবই সোজা, এটা অনেক, এটা রাস্তা। গুড, রাস্তা বা পথ। হ্যাঁ পথ, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা আমার স্কুলে ছোটবেলায় বন্ধুরা ধরতো, তখন এই একটাই আমি পারতাম। এটার জন্য লাস্টে গিফট আছে একটা, যাই হোক এটার জন্য, হ্যাঁ গিফট আছে, আপনি সব পেরেছেন। শোনেন, আমার স্কুলে আমার বন্ধুরা, আমরা 5 জন খুব ক্লোজ বন্ধু ছিলাম, ওই 1 থেকে 5 পর্যন্ত ওই ঘুরে ফিরে আমাদেরই রোল নাম্বার থাকতো। আমি জীবনে ফার্স্ট হই নাই কখনো, ওই সেকেন্ড থার্ড এরকমের মধ্যে। এবং আমরা 5টা বন্ধু আমরা পয়সা দিয়ে পড়াশোনা করিনি, সব বৃত্তির টাকায় পড়াশোনা করেছি। আচ্ছা, আপনি যে মার্কসের কথা বলছিলেন, এক একজনের 5টা 6টা লেটার মার্কস সহ আমাদের, আমরা স্টার মার্কস। হ্যাঁ, কিন্তু সারা বছর আমি হচ্ছে একদম পড়াশোনা করতাম না, মানে টিচারদের কাছে আমি ভীষণ আদরের আর ভীষণ দুষ্ট। এটা কি স্কুলে নাকি কলেজে? স্কুলে। কলেজে কেমন ছিলেন? কলেজে বরং আমি অনেক সিরিয়াস বলতে হচ্ছে অভিনয়ের জন্য সিরিয়াস। মানে আমি যখন বড্ডুনেসায় পড়ি, তখন আমি বাফাতে নাচ শিখতে ভর্তি হই ওয়াইজ ঘাটে, ওটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর যখন আমি ইডেনে ফার্স্ট ইয়ারে পড়ি, ততদিন আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে যুক্ত হয়ে গেছি, টিউশনি করি, থিয়েটার করি, ততদিনে আমি বেশ লক্ষ্মী হয়ে গেছি, মানে ডিসিপ্লিনে চলে এসেছি। তখন লক্ষ্মী মেয়েকে কে কতজন পছন্দ করতো? এটা তো বলবেন আপনি। এগুলো তো থাকে না। আপনার কেন মনে হলো কলেজ? না, এখন আপনি যে ভক্তের সংখ্যা দেখছি বা ভালোবাসার মানুষের সংখ্যা দেখছি, মানে আনবিলিভেবল। এবং তখনকার সময় তাহলে কি হতে পারতো? এগুলো খুব আছে, কি কথা। তবে আমাকে, হ্যাঁ মানে আমরা ওই যে, আমি বারবার আমার কথায় খুব সখীপুরের কথা উঠে আসে, যে আমার 3 বছর বয়স থেকে এসএসসি পর্যন্ত সখীপুরে, 98 পর্যন্ত। তো আমরা যেটা হয় যে মফস্বলে ছোট্ট জায়গা, সবাই সবাইকে চেনে, আর এর মধ্যে যারা একটু পড়াশোনার পাশাপাশি একটু নাচ গান অভিনয়, মানে স্কুলে কালচারাল প্রোগ্রামগুলোর সাথে যুক্ত থাকে, ওরা তো মানে লিডার আর কি। মানে 16 ডিসেম্বরে অনুষ্ঠান হচ্ছে, আমরা পিটি প্যারেড, মানে আমরাই সব একদম এরকম উস্তাদজির কাছে গান শিখছি, তো আমরা খুব পরিচিত। তো ওই যে যেটাকে বলে যে পছন্দ, সেই মানে সপ্রশংস দৃষ্টি আমরা স্কুলের বন্ধুরা ছোটবেলা থেকেই পেয়ে অভ্যস্ত। আমি একা নই, সবাই, আমার সকল বন্ধুরাই, আমরা বেশ সপ্রশংস দৃষ্টির মধ্যেই বড় হয়েছি। সুযোগ এলে যাত্রাতে অভিনয় করব। হ্যাঁ, র্যাম্পে হাঁটা নিয়ে সরব রুনা খান, এটা নিয়ে নোমান, এটা কিন্তু আমি একদম বিশ্বাস করে বলেছি পান্থ। নোমান রবিন কিন্তু বলেছে, নোমান রবিন তো ওই যে এখন ডালাচ্ছে শীত, ঠিক এমন কন করে ঠান্ডার সময়, তখন মানে তখন আপনার স্মৃতিচারণ করছিল মনে হয়। হ্যাঁ, কি বলবেন? আচ্ছা, নোমান রবিন যে প্রসঙ্গে বলেছে সেটা হচ্ছে 2008-এ আমরা রংপুরে একটা নাটকের শুটিং করেছিলাম 143। সেই নাটকে আমার চরিত্র ছিল, আমি একজন যাত্রা দলের প্রিন্সেস। হ্যাঁ, এবং ওই চরিত্রটার উপর মানে যাত্রা দলের প্রিন্সেস হিসেবেও যেমন তাকে দেখা গেছে, আবার তার ব্যক্তি জীবনও দেখা গেছে। এবং ওই নাটকটাতে কাজ করতে গিয়ে আমার অপু ভাইয়ের সাথে পরিচয়, রাশেদ মামুন অপু, যে আমার নীলপদ্মের সহকর্মী। আপনি তো প্রশংসা করেছিলেন। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমি আসলে ওদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমি তো নিজেকে একজন অভিনয় কর্মী ভাবতে চাই। তো একজন অভিনয় কর্মী হিসেবে আসলে বাংলাদেশে অভিনয়ের যতগুলো ক্ষেত্র আছে, মঞ্চ, টেলিভিশন, সিনেমা, ওটিটি, প্রতিটি ক্ষেত্রে আমি কাজ করেছি। বা একজন মডেল হিসেবেও আসলে বাংলাদেশে যতগুলো ক্ষেত্র আছে, টিভিসি, ওভিসি, ফ্যাশন মডেল, র্যাম্প মডেল, প্রতিটি ক্ষেত্রে আমি কাজ করেছি। তো সেজন্য আমি কথা প্রসঙ্গে বলছিলাম যে শুধু যাত্রাতে অভিনয় করা হয়নি, আমি যদি সুযোগ পাই যাত্রাতে, কারণ আমার কাছে কাজের প্রস্তাব আসেনি, অভিনয় এবং মডেলিং এর এই ক্ষেত্রগুলো থেকে আমার কাছে কাজের প্রস্তাব এসেছে, আমি কাজ করেছি। আর কি কোথায় কোথায় করতে ইচ্ছা হয়? আমি তো সুযোগ পেলে প্রতিটি মাধ্যমে অভিনয় করতে চাই, এবং সেই ক্ষেত্রে যাত্রা তো আমাদের সবচাইতে কি বলবো আমি, অত্যন্ত উল্লেখযোগ্য একটা শিল্প মাধ্যম এবং অনেক ঐতিহ্যবাহী একটা মাধ্যম। আমি একটু জানতে চাচ্ছি আপনার সামনের কি কি কাজগুলো রয়েছে যেগুলো আসবে, একটু কাজগুলো সামনে। আপনি যে বলছিলেন, যেটা আপনি ডাবিং এ মানে অংশ দেখেছেন সম্পাদনার টেবিলে, বক আসবে, মাসুদ পথিকের নির্মাণ আসবে, দাফন যেটা কৌশিক শঙ্কর দাসের নির্মাণ, আর আসবে লীলামন্থন যেটা জাহিদ হোসেনের নির্মাণ। এই 3টি সিনেমা
হলে প্রেক্ষাগৃহে রিলিজ হবে। আর দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি, একটি শাহরিয়ার নাজিম জয়ের নির্মাণ পাপ কাহিনী যেটা আইস্ক্রিনের জন্য, আরেকটি অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণ বোহেমিয়ান ঘোড়া। বোহেমিয়ান ঘোড়ার ক্ষেত্রে যেটা দুর্দান্ত ব্যাপার, মোশাররফ ভাই সহকর্মী মোশাররফ করিম, তো তিনি আসলে এমন একজন অভিনেতা যিনি কারোর সাথে কাজ করেন মানে সে তার অপরপক্ষে যেই অভিনেতা থাকেন, অভিনেতা বা অভিনেত্রী, তিনি অনেক সাপোর্টিভ, তার কাজে উন্নত হয়ে যায়। মানে তিনি ছেলে মেয়ে যেই হন না কেন, এটা আমি এভাবে এক্সপিরিয়েন্স করেছি। মানে আমি যখন মোশাররফ ভাইয়ের সাথে কাজ করি তখন আসলে আমার কাজ উনার গুণে অটোমেটিক একটু মানে, আর এটার ক্যামেরাতে ছিলেন খসরু ভাই, দীর্ঘদিন পর খসরু ভাই। আপনি বলছেন খসরু ভাই আপনার, কারণ খসরু ভাই তো নিজে এখন খুব কম কাজ করেন। এই সিরিজে আরো দুর্দান্ত রূপবতী গুণবতী 7 জন নারী আছে। হ্যাঁ, আর আপনি একজন, মোট 8 জন। আমি একজন, মোট 8 জন। তা আপনাকে আলাদা করছেন, আপনি রূপবতী, ও আমি ওদের মতো কঙ্কাবতী, গুণবতী নই। এই যে মিডিয়ার মানুষগুলো এত সমস্যার মধ্যে পড়ছে, জুলাইয়ের আগে, আন্দোলনের আগে একটা অনেক রকম সমস্যা ছিল, সিন্ডিকেটের অনেক বিষয় ছিল, পরবর্তী সময়েও কিন্তু এটা পরিস্থিতি বদলানোর কথা, কিন্তু এখনকার সময় মিডিয়ার মানুষ বা বিভিন্ন রকমের, এই যে এখনকার সময় অনেক খবরও আসতেছে যে তারকারা, আর্টিস্টরা, নায়িকারা ঝামেলার মধ্যে পড়তেছে সময়, তাই এইটার পরিবর্তনটা আসলে কি আসলে, মানে আমি একটু আপনি হালকা একটু জানতে চাই, হয়েছে কি? আমার আসলে মনে হয় যে আমরা তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে তো যাচ্ছি, তো যে কোনো পরিবর্তন আমি এভাবে দেখি যে একটা বাড়ি যখন আমরা বদল করি তখন তো গুছিয়ে বসতে 7টা দিন 10টা দিন সময় লাগে, তাই না? তো এত দিকের এত বদল হচ্ছে, একটু সময় বোধহয় লাগবে। তবে আমাদের একটু স্থির, যে দিকেই আছি একটু স্থির থাকাটা বোধহয় জরুরি। আর আমার সেক্টরের কথা আমি বলতে যেটুকু চাই সেটা হচ্ছে যে আমরা যে ইন্ডাস্ট্রিটাতে কাজ করি, একটা টিম, একটা কাজ মানে কিন্তু শুধু অভিনেতা অভিনেত্রী আর পরিচালক নন। একটা টিমে ক্যামেরাম্যান থাকে, তার অ্যাসিস্ট্যান্ট থাকে, প্রোডাকশন বয় থাকে 4-5 জন, মেকআপ আর্টিস্ট থাকে, তার অ্যাসিস্ট্যান্ট থাকে, লাইটম্যান থাকে, তার টিমে থাকে 4-5 জন। মানে একটা সিনেমা তো বড়, মানে সবচেয়ে ছোট যে টিমটা সেটাও প্রায় 30 জনের একটা টিম, 30টা মানুষ, 30টা পরিবার। এবং এর সাথে সাথে আমি বলতে চাই যে বিনোদন সেক্টরে যারা কাজ করেন তাদেরকে উপর ভিত্তি করেই তো কাজ করেন বিনোদন সাংবাদিকরা, বিনোদন মানে সংবাদ মাধ্যম, গণমাধ্যম কর্মীরা। বিষয়টা কিন্তু অনেক বড় একটা চেইন। হ্যাঁ, আমি বলতে চাইছি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, সবই একে অন্যের সাথে পরিপূরক। হ্যাঁ, পরিপূরক। তো আমাদের বোধহয় সবারই একটু মাথা ঠান্ডা রেখে, হাতে হাত রেখে কাজ করার চেষ্টাটা করে যাওয়া উচিত। কারণ যখন একটা ইন্ডাস্ট্রি ধাক্কার মধ্যে পড়ে তখন এই কথাটা আমি সবসময় বলি, হয়তো 3 মাস 6 মাস অভিনেতা অভিনেত্রী বা পরিচালকরা সার্ভাইভ করতে পারেন, কিন্তু যারা প্রোডাকশন বয়, যারা লাইটের অ্যাসিস্ট্যান্ট, যারা ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট, ওদেরও কিন্তু আমাদের কাজের পারিশ্রমিকটা কিন্তু দিনমজুরদের মতো, অভিনেতাদেরও তাই ওদেরও তাই, যেদিন কাজ সেদিন টাকা, কাজ না থাকলে টাকা নেই। তো অত ওই আয়ের, স্বল্প আয়ের মানুষের যদি 6 মাস কাজ না থাকে, জীবন যাপনটা কিন্তু ভাইয়া, 100 জন অভিনেতা অভিনেত্রীকে কেন্দ্র করে আরো 10,000 জন মানুষ কাজ করছে, এটা একটা বড় ইন্ডাস্ট্রি। হ্যাঁ, অনেকে এটার সাথে যুক্ত। এই যে আজকের কথাটাই ধরি, ইন্টারভিউটা যখন দেখবে তখন তো আমাকে আর আপনাকে দেখবে, কিন্তু পেছনে 1 2 3 4 5 6 7 8 জন লোক, এদেরকে তো দেখছে না। যখন আমরা একটা শুটিং করি, সামনে একটা দৃশ্যে 2 জন আর্টিস্টকে, ফ্যামিলি ক্রাইসিসে হয়তো খলিল আর সালমাকে দেখছি, কিন্তু পেছনে আরো 50 জন লোক। সার্বিকভাবে আমাদের আরেকটু দর্শক বা সকলেরই একটু সহিষ্ণু আচরণের মধ্যে। অবশ্যই। আপা, আপনার লটারি ভাগ্য কেমন? একদম জীবনে কোনোদিন পাইনি আমি, জীবনে পরিশ্রম ছাড়া কিচ্ছু পাইনি ভাইয়া। একটা মাত্র জিনিস পেয়েছি পরিশ্রম ছাড়া, সেটা হচ্ছে আমার পার্টনার। আজকে দেখি পাওয়া যায় না, আপনাকে ওটা করতে হবে, যা পাবেন আপনাকে ওটা দেখাইতে হবে। মানে দেখেন আপনার ভাগ্যটা কেমন হয়। আমি একটু লটারি পারফরমেন্সের দিকে যাচ্ছি। এই যে চলে আসলো
লটারি দেখি ভাগ্যে কি, সে তো বললো যে তার ভাগ্য, লটারি ভাগ্য ভালো না। কখনো কিছু পাইনি লটারিতে, বললে আমি জীবনে কোনো কিছু পরিশ্রম ছাড়া এখানে পাইনি আপনাকে ভাই। কিছু দিব না, আপনি পাইলেও দিব না, কিন্তু আপনাকে করতে হবে, কারণ আপনাকে করতে হবে লটারি, মানে ও, মানে কিছু একটা- যেটা পাবেন এটা তো লটারি না। সেটা না, এটা লটারি পারফরমেন্স। আমি জানি আপনি সবই পারেন। আপনি এরকম বানিয়ে টানিয়ে বললেই হবে নাকি? মিমিক্রি, যেটা আমি পারি না। আপনি মিমিক্রি পারেন না? আপনি পারেন। পূর্ণিমা আপনি এই পারে। ইসে কাজ করছেন, যেহেতু আপনি কি? মানে কি বলবো, সিজিমপুরে কাজ হ্যাঁ, করেছেন। সিজিমপুরে আমি অভিনয় হ্যাঁ, করেছি। একটু করেন না একটু। আমি সিজিমপুরে অভিনয় করেছি। এই যে আমি যেভাবে কথা বলছি আমাকে তো করতে পারেন আপনি। এই যে আমি যেভাবে কথা বলছি আমাকেই তো বলতে পারেন আপনি। কোনো আমি বলবো আফজাল ভাই, আমি বলবো আফজাল ভাই। পাস পাস। পাস পাস। থ্যাংক ইউ। আমি জাস্ট লাস্ট একটা প্রশ্ন করব, তারপর আমরা কয়েকটা প্রশ্নতে যাব। হ্যাঁ, তারকা তো আগে অনেকেই হতো, মানে একটা অর্গানিক ওয়েতে। এখনকার সময় তো অর্গানিক লাগে না, মানে কেমন যেন ভাইরাল হয়ে হয়ে হচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হয় এখনকার সময় তারকা হওয়ার প্রসেসটা কি হওয়া উচিত? আমি আসলে এখনকার সময়ের কথা বলতে পারবো না, আমি সার্বিকভাবে বলতে পারবো যে আমি কাদেরকে তারকা মনে করি, তাদের জীবনাচরণ দেখে আমার কি মনে হয়েছে যে তারকা হবার জন্য আসলে কি কি হতে মানে সেটুকু আমি বলতে পারি। যেমন আমার কাছে ববিতা আপা তারকা, আচ্ছা, আমার কাছে দিলারা জামান তারকা, আমার কাছে জয়া আপা তারকা। মানে আমি 3 সময়ের 3 প্রজন্মের 3 জনের কথা বললাম। আমি এদের প্রত্যেকের মধ্যে আসলে একটা জিনিস দেখতে পাই, যেটা হচ্ছে যেই কাজ করে তারা তারকা, সেই কাজটার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা বোধ আর কাজটার সাথে সারা জীবন থাকার চেষ্টা, এটুকু হলেই বোধহয় হয়ে যায়। মানে তারকা শব্দটা তো ওই হঠাৎ দেখা গেল আলোর ঝলকানি, এটা তো বিশাল ব্যাপার। ওটা না, ওটা ওই কি বলবো, ক্ষণিকের আলো। কিন্তু আমার কাছে আসলে যেটা স্থায়ী ওটা বেশি, মানে তারকার চাইতে তারকা ব্যক্তিত্ব আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আমাকে ফেরদৌসী মজুমদার বলছিলেন যে তারকা হওয়ার আগে একজন ভালো মানুষ হও। সেটা তারকা না, পৃথিবীর সকলেরই আসলে যে কোনো কাজের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক প্রাণবিক মানুষ হওয়া। খুব ভালো লাগলো এই আপনার কথাগুলো। আসলে আমরা জানি এই কথাগুলো সবাই জানে, কিন্তু আসলে মানে না। কথাগুলো বারবার বললে যদি কিছুটা হলেও মানে। হ্যাঁ, মানে আমি খুব বিশ্বাস করি পান্থ ভাই যে কোনো মানুষেরই জীবনে সবচাইতে যে মানুষটাকে সম্মান দেবার বিষয় আমার কাছে, যে সেই মানুষটা মানবিকতা, প্রাণবিকতা, মুখে যা বলছে জীবনে তা চর্চা করছে কিনা, ওটা আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি কালে কালে বয়স তো কম হলো না, আপনারা যত যাই বলেন, এই বাংলাদেশের মানুষের গড় আয়ু হিসাব করলে আমি মধ্যবয়স পার হয়ে গিয়েছি। এদেশের মানুষের গড় আয়ু 72 বছর, আমি মধ্যবয়স বহু আগে। আপনাদের 16তে আটকে আছেন। সেসব তো আপনারা এই সমস্ত বলবেন, কিন্তু এই মধ্যবয়স পার হয়ে এসে আমার কাছে আসলে মনে হয় যে মানবিকতার ঊর্ধ্বে, প্রাণবিকতার ঊর্ধ্বে মানুষের আর কোনো গুণাবলী হতে পারে না। অবশ্যই। আমি আপনাকে কিছু ঝটাঝট প্রশ্ন করব, আপনি পটাপট উত্তর দেবেন, বুঝছেন? র্যাপিড ফায়ার রাউন্ড। কে কষ্ট দিয়েছে, কি ধরনের কষ্ট দিয়েছে আমাকে? হ্যাঁ। সব থেকে প্রিয় গান কোনটি? শোনো গো দক্ষিণা হওয়া প্রেম, একটু গেয়ে শোনান। সচিন দেব বর্মন। নো নো। আচ্ছা, কোন প্রোডাক্টের প্রমোশন করবেন না কখনো? কোনো ধরনের কোনো কসমেটিক সার্জারি, অ্যাস্থেটিক বিউটি, আর্টিফিশিয়াল সৌন্দর্য, মানে কসমেটিক সার্জারি, এই জাতীয় কোনো প্রোডাক্টের, ইভেন কোনো শরীরচর্চা বিষয়ক কোনো কিছুরও আমি প্রমোশন করব না কখনোই, কোনো অর্থের বিনিময়ে না। কোনটা পছন্দ, সোনা না রূপা নাকি ইমিটেশন? মুক্তা, পার্ল। পার্ল। জন্মস্থান? টাঙ্গাইল, মির্জাপুর। আচ্ছা, বেড়ে ওঠাও? টাঙ্গাইল, সখীপুর। প্রিয় খেলা? মানে হ্যাঁ, মানে মির্জাপুর আমার দাদুর বাড়ি, নানুর বাড়ি। আমার 3 বছর বয়স পর্যন্ত ওখানে কেটেছে, তারপর 3 থেকে এসএসসি পর্যন্ত সখীপুরে। প্রিয় খেলা? আমি সব খেলা খেলতে পারি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হাডুডু, এমন কোনো খেলা নেই যা আমি, তারপর গোল্লাছোট, সাতচারা, ছিবুরি, কুতকুত, ইসিং বিসিং, চিচিং, এমন কোনো খেলা নেই যেটা আমি পারি না। সবই তো খেলেছেন।
শেষ কার সাথে ডিনার করেছেন? ডিনার এই মেয়ে আর মেয়ের বাবা। আচ্ছা, চকলেট না স্ট্রবেরি? স্ট্রবেরি। ফাস্ট না স্লো? স্লো অ্যান্ড স্টেডি। হট আর কোল্ড? হট। শেষবার গুগলে কি সার্চ করেছেন? কিছু তো সার্চ করি নাই। আজকে সার্চ করবেন কি জানেন? কে? স্টার গল্প উইথ পান্থ আফজাল। এটা সার্চ করবেন, আমি মনে হয় পেয়ে যাবেন, ভালো একটা শো হবে। আচ্ছা। এবং সবাইকেও বলছি যে এটা সার্চ করবেন আপনারা, ঠিক আছে? রুনাপার সাথে, রুনাপা আমরা শেষের দিকে, আমি জানি আপনার সাথে কথা বলে শেষ হবে না, আপনি অমায়িক মানে অপূর্ব এবং নন্দিত। না আমি না একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এত ভালো ভালো কথা বলেন, এগুলো বলে আমাকে আমি খারাপ কথা বলবো না, মানে আমি অনেক এত ভালো কথা সবাই শুনতে চায়, ভালো কথা। আমি কেন খারাপ কথা বললে, খারাপ কথা বলা তো অনেকেই বলে, বলার মানুষ আছে, আমরা না একটু ভালো কথা বলি। আমি জীবনে আমার আশেপাশে অনেক ভালো মানুষ পেয়েছি পান্থ ভাই। একজনের কথা আসলে কখনো বলা হয়ে ওঠে না, কখনোই বলা হয়ে ওঠে না, কিভাবে যেন ভুলে যায়। আমার যত সহকর্মী আছেন তাদের মধ্যে বন্যা আপাকে আমি ভীষণ ভালোবাসি। বন্যা মির্জা, হ্যাঁ, বাইরে থাকে, এই কারণে ভালোবাসি। এমন নয় যে বন্যা আপার সাথে আমার সকল কিছুর মতের মিল, আমাদের বহু কিছুর মতের অমিল আছে, কিন্তু তারপরে আমরা একজন আরেকজনের সাথে আলোচনা করতে পারি। আমি বলতে চাই নানা মানুষ থাকবে, নানা মত থাকবে, মত পার্থক্য থাকবে, মত বিভেদ থাকবে, কিন্তু তারপরেও একটা সুন্দর সহাবস্থান যাতে থাকে। বন্যা আপাকে আমি আমার অনেক কিছু আমি শিখেছি বন্যা আপার কাছ থেকে, অনেক কিছু। আমার অনেক সহকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা, তার মধ্যে বন্যা আপা, ছন্দা আপা, গোলাম ফরিদা ছন্দা, আমার ভীষণ ভীষণ কৃতজ্ঞতা এদের প্রতি। এরা খুব অসাধারণ সুন্দর মানুষ। তারা শুনছেন আশা করি এই অনুষ্ঠানের কারণে, আপনি তো সরাসরি বলতে পারবেন, এই অনুষ্ঠানের কারণে শুনবেন। আমরা শেষের দিকে বিদায় নিতে চাই। আমি জানি অনেকগুলো পর্বগুলো শেষ হবে না আপনার সাথে আড্ডা। আমার খুবই ভালো লাগলো আপনি চলে এসেছেন, এবং এভাবেই আপনার পাই, এভাবেই মনে হয়, মানে খুব সহজেই পাই, কিন্তু আপনি সহজ না, আপনি অমূল্য। না, আমি তো আপনাদেরই মানুষ আজকে, একদমই আমি আপনাদেরই মানুষ। আমাকে যদি দু একজন মানুষ চেনে আমার কাজের জন্য চেনে, তো সেই কাজের অংশ তো আপনারাও, আপনিও। আপনি তো বিনোদন সংবাদ কর্মী, আমি বিনোদন অঙ্গনে কাজ করি, আমি তো সহকর্মী, আমি তো আপনাদেরই। আপনি এখন একটু বলে দেন না, ভালোবাসা, আর কিচ্ছু বলার নেই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ভালোবাসায় থাকুন, আশেপাশের সবাইকে পারলে ভালোবাসায় রাখুন। ভালোবাসা সবাই। নীলিমা প্রেজেন্টস আজকের স্টার গল্পের নীলিমার পক্ষ থেকে আপনার জন্য গিফট হ্যাম্পার। অনেক ধন্যবাদ এবং সময় দেওয়ার জন্য, এবং এরকম পাশে থাকেন, সুন্দর থাকেন। এবং ধন্যবাদ জানাই দর্শককে যারা সবসময় ছিলেন, আছেন, যারা আমাদের আড্ডা নিয়মিত শুনে থাকেন বা থাকবেন, এবং আপনারা শুনলেই আমাদের পরিশ্রমটা সার্থক হবে।